হুগলি জেলার খানাকুলে রত্নাকর বর্তমানে কানা দ্বারকেশ্বর নদীর তীরে সুউচ্চ ঘণ্টেশ্বর শিব মন্দির। খানাকুল পরিক্রমার আগের পর্বে আমরা দেখেছি শ্রী শ্রী গোপীনাথজিউ মন্দির বা গুপ্ত বৃন্দাবন, শ্রী শ্রী রাধাবল্লভ মন্দির আর রত্নাবলী সতীপীঠ। এই পর্বে দেখব ঘণ্টেশ্বর শিব মন্দির, বিশালাক্ষী মায়ের মন্দির, ষষ্ঠী মন্দির, পীর বাবার মন্দির, রাধা গোবিন্দের মন্দির, মা অন্নপূর্ণার মন্দির, রাজা রামমোহন রায়ের জন্মস্থান ও পৈতৃক ভিটে। দুপুরে ভোগ প্রসাদ আছে শ্রী শ্রী গোপীনাথজিউ মন্দিরে। চলুন একে একে সব দেখে নেওয়া যাক। মায়ের এই যে মেন মন্দির, এনার পাশেই আছে বিশালাক্ষী মায়ের মন্দির। এইটা হলো বিশালাক্ষী মায়ের মন্দির। এই যে বিশালাক্ষী মা। এরপরে আমরা ঘণ্টেশ্বর শিব মন্দির দেখে নেব। চলুন প্রথমে নাট মন্দিরে যাই। ঘণ্টেশ্বর শিব মন্দিরের গর্ভগৃহে ঢোকার আগে আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটি নাট মন্দির। এই নাট মন্দিরে প্রবেশ করে ওপরের দিকে তাকালে দেখা যায় দেয়ালের চারপাশে সুন্দর ছবির মাধ্যমে ফুটে উঠেছে শিবের বিবাহ থেকে বিষপান সব পৌরাণিক কথা। তো কি সুন্দর লাগছে। আর নাট মন্দিরটাও অনেক বড়। এখানে যখন গাজন উৎসব হয় চৈত্র সংক্রান্তিতে, তখন প্রচুর জনসমাগম হয়। এই যে ঘণ্টেশ্বর শিব মন্দির প্রচুর জাগ্রত। এই শিব মন্দিরের গর্ভগৃহে আমরা এবারে ঢুকব। जटाटवी गलज्जल प्रवाह पावितस्थले गले वलम्ब्य लम्बितं भुजङ्ग तुङ्गमालिकम् डमड्डमड्डमड्डमण्डिनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिवम्। इदां सनत्तजलं घण्टेश्वर शिवानो, इदां सनत्तजलं घण्टेश्वर शिवानो, इदां सनत्तजलं घण्टेश्वर शिवानो। বাবা ঘণ্টেশ্বর শিবকে নারকেলের জলে স্নান করানো হয় ও বাবার প্রিয় নারকেল ও কচু। খানাকুল কৃষ্ণনগর থেকে 2 কিলোমিটার দূরে এই শৈবতীর্থ। এখানে ঘণ্টেশ্বর দেবের শিবমন্দির বিরাজিত 500 বছরেরও প্রাচীন। কিংবদন্তি আছে পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা বটুক কারকের গোমাতা তার বাড়িতে দুধ না দিয়ে প্রতিদিন এখানে এসে একটি শিমুল গাছের তলায় দুধ দিত। শিমুল গাছের গোড়া খনন করে বাবা ঘণ্টেশ্বরকে পাওয়া গেছে। বাবার ঠিক মাথার কাছে যে কালো মূর্তিটি আমরা দেখতে পাচ্ছি, রত্নাকর নদীর তীরে ভেসে আসা কাল ভৈরবের মূর্তি। পাশে একটা ত্রিশূল রাখা আছে।
সত্যব্রত মুখোপাধ্যায় রাজা রামমোহন রায়ের দৌহিত্র বংশধর, আচ্ছা তার উত্তরসূরি। আচ্ছা আর তার একটু দূরেই 2 কিলোমিটার দূর খানাকুল, হ্যাঁ, সতীপীঠ, মানে হচ্ছে কি একান্নপীঠের এক পীঠ। ওখানে ঘণ্টেশ্বর দেব আছেন মহাশিব, যিনি পাতাল ফুঁড়ে উঠেছেন, স্বয়ম্ভু শিব, তার মন্দির। আর তার থেকে কাছে একটু তারই পাশে ওই মা দুর্গার ডান দিকে স্কন্ধটি পড়েছিল। হ্যাঁ, তা সেই জন্য ওই জায়গাটা সতীপীঠ, ওকে বলা হয় একান্নপীঠের এক পীঠ। আর ভৈরব ঘণ্টেশ্বর, হ্যাঁ, আর ঘণ্টেশ্বর ভৈরব আছেন, শ্রী ভৈরব আছেন, কাল ভৈরব, আর ঘণ্টেশ্বর রয়েছেন। আর এই ঘণ্টেশ্বর তখন মুর্শিদ কুলি খান আমলে খানাকুলের শাসনকর্তা সুলতান কাজী। আচ্ছা, তা কাজী চেয়েছিল যে ওই জঙ্গলের মধ্যে স্বয়ম্ভু শিবকে নিয়ে গিয়ে তার পাশে প্রতিষ্ঠা করবে, তুলে নিয়ে গিয়ে। কিন্তু তুলতে গিয়ে মাটি ঘুরে করে শ্রমিকরা একবারে হয়রান হয়ে গেল, কিন্তু কিছুতেই আর শেষ খুঁজে পেল না। তখন হু হু করে ঝড় উঠলো, ঝড়ে সমস্ত মাটি চাপা পড়ে গেল। তা ঘণ্টেশ্বর দেব তখন ওনাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন যে আমাকে তুই কোথায় নিয়ে আসবি, আমার বিস্তৃতি বেনারস পর্যন্ত, আমার ওই বঙ্গল কেটে ওইখানেই মন্দির করে দে। আচ্ছা, রাখা ছেলেটা এখন গরু চড়াতে আসতো, খাবার দাবার কিছু ওই শিলাখণ্ড মনে করে মাথায় ভেঙে খেত, তার জন্য ঘণ্টেশ্বরের শিবের মাথায় দাগ আছে। আবার গরু চড়াতে আসতো রাখালরা, হ্যাঁ, গরু অটোমেটিক এসে শিবের মাথায় দাঁড়িয়ে দুধ দিয়ে যাচ্ছে, শিবের উপর দাঁড়িয়ে দুধ দিয়ে যাচ্ছে। তা এইভাবে দুধ কমে যাচ্ছে। গৃহস্থের বাগালকে বলছে যে গরু চড়াতে থাকে, যে রাখালকে কী হলো, গরু দুধ দেয় না কেন? পরে জানতে পারে যে স্বয়ং উনি ভগবান শিব, মানে ঘণ্টেশ্বর দেব, উনি ওই শিব দুধ পান করছে। হ্যাঁ, তা এখানে একটা মহালিঙ্গেশ্বর স্তোত্র আছে, তাতে বলা হচ্ছে ঝাড়খণ্ডে বৈদ্যনাথ বক্রেশ্বর তথৈ বচ, বীরভূম সিদ্ধিনাথ রাড়েচ তারকেশ্বর। আর ঘণ্টেশ্বরস্ব দেবেশী রত্নাকর নদী তটে, ঘণ্টেশ্বর দেব রত্নাকর নদীর তীরে অবস্থিত। এই নদীর নাম হচ্ছে রত্নাকর নদী, এখন মজে গিয়ে নাম হয়েছে কানাদারকেশ্বর। আচ্ছা, কেননা অভিরাম কথিত আছে, শ্রী অভিরাম লীলামৃতে আছে, শ্রী অভিরাম এই নদীতে স্নান করতে গিয়ে তার কৌপিন নদীর তীরে স্নান করছিলেন, এই রত্নাকর নদীর তীরে, হ্যাঁ, কৃষ্ণনগরে। আচ্ছা, নদীর ঢেউ তার মানে কৌপিনটি ভাসিয়ে নিয়ে চলে যায়। ক্রুদ্ধ অভিরাম তাকে অভিশাপ দিয়েছিলেন, হ্যাঁ, বলেছিলেন যে মানে যেটা লেখা আছে আপনার এতে অভিরাম বলছে যে স্নান লাগি অভিরাম নদীতে গেলেন, তখন রত্নাকর নদী সেই সদা প্রবাহিত, গোসাইয়ের কৌপিন সেই হরে আচম্বিত, ক্রোধেতে গোসাই তারে দিল অভিশাপ, রত্নাকর বলি তোরে কেহ না কহিবে, কানা নদী বলি সকলে ডাকিবে। তারপর তো মজদুমুদ্দিন নদী কানাই হয়ে গেল, আর নাম হয়েছে কানাদারকেশ্বর রিভার। নন্দী মহারাজ যাই দে বাতি জেলে দে চলে রয়েছে, নেমে গেল তো জেলে দিয়ে বড়িটা দাও। সব বাটিগুলো বেরোলো। আশেপাশে যে মন্দিরগুলো আছে তার মধ্যে এখন ঢুকলাম ষষ্ঠী মাতার মন্দির, পরপর সব দেখে নেব। এখন দাঁড়িয়ে আছি পীর বাবার মন্দিরের সামনে। ঘণ্টেশ্বর শিব মন্দির, এটা হলো নাট মন্দির, আর নাট মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে রাধা গোবিন্দ মন্দির। এখানটায় আমরা এখন ঢুকছি রাধা গোবিন্দ মন্দিরে। এরপরে আমরা ঢুকছি অন্নপূর্ণা মন্দিরে।
রত্নাবলী সতীপীঠ ও ঘণ্টেশ্বর শিব মন্দির দর্শনের পর এখন আমরা যাচ্ছি কৃষ্ণনগর সংলগ্ন রাধানগর গ্রামে রাজা রামমোহন রায়ের জন্মস্থান দেখতে। কিভাবে যাব সেটা বলে দিচ্ছি। ওই দূরে গোপীনাথজির মন্দিরের রাস্তাটা ক্রস করে এখানে সোজা এগিয়ে এসেছি। ডান দিকে পড়ল রামমোহন কলেজ, আজ রবিবার বলে রামমোহন কলেজ বন্ধ। আর আমরা এদিকে যাব রাজা রামমোহনের জন্মস্থান। তো কার পাশ দিয়ে যাব? এটা হলো রাধানগর আনন্দময়ী স্পোর্টিং ক্লাব। এই ক্লাবটার পাশটা দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এটা দিয়ে সোজা কিছুটা গেলেই রাজা রামমোহন রায়ের জন্মস্থান পাব। ভারতীয় নবজাগরণের জনক ও বিশিষ্ট সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের স্মৃতিতে এই স্মারক ভবনটি 1916 সালে নির্মাণ করা হয়। 1772 সালের মে মাসে এখানে জন্মগ্রহণ করেছিলেন রাজা রামমোহন রায়। রবীন্দ্রনাথ ঠাকুর এই ভবনটির নকশা তৈরি করেছিলেন। 3টে শিখর বিশিষ্ট একটি মন্দির, একটি মসজিদ ও একটি গির্জা, 3 ধর্মের ঐক্যের প্রতীক রূপে। এখন যেখানে আমি এসেছি এটা হলো রাজা রামমোহন রায়ের জন্মবেদির ওপরে একটা স্মৃতি স্মারক, সেখানেই আমি আছি। এটা গেট দিয়ে ঢুকে বাম দিকে পড়ে। তো এই যে ভবনটির কথা বলছি, আর্থিক কারণে 3টে মিনার রবীন্দ্রনাথের নকশা মতো হয়নি। সামনে যে মূল একটা কক্ষ আছে, ওই যে মূর্তি দেখতে পাচ্ছি সিঁড়ি দিয়ে উঠে রাজা রামমোহন রায়ের, ওখানে দরজা দিয়ে ভেতরে ঢুকবো, মূল কক্ষ আছে। আর ওপরে আমরা 4টে আর্ট দেখতে পাচ্ছি। এখানে লেখা আছে ওপরগুলোয় রাজা রামমোহন রায় রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। ওই যে আরগুলো লেখা আছে, মাথায় 4টে আর আছে। তো গেট দিয়ে আমরা ঢুকবো, ওই যে আর 4টে আর আছে, রাজা রামমোহন রায় রাধানগর এটা লেখা আছে। আর মেন গেট দিয়ে ঢুকে একটা বিশাল হল ঘর রয়েছে, তার মধ্যে 4টে ঘর রয়েছে। এর ভেতরেই রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেছিলেন। আমরা ভেতরে ঢুকবো। 1916 সালে এই ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন রাজা রামমোহনের জ্যৈষ্ঠ পুত্র রাধাপ্রসাদের কন্যা চন্দ্রজ্যোতির কন্যা শ্রীমতী হেমলতা দেবী, যিনি দ্বিজেন্দ্রলাল ঠাকুরের পুত্রবধূ ছিলেন। এটা এখন রাজা রামমোহন মেমোরিয়াল হল হয়েছে। এই যে আমরা ভেতরে ঢুকছি। রাজা রামমোহনের দৌহিত্র বংশধর আমাদের সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন শ্রী নিত্যব্রত মুখোপাধ্যায়, এবং ওনার কিছু কথা শুনবো আমরা রাজা রামমোহন সম্বন্ধে। আমরা এখন ভেতরটাতে ঢুকেছি। বিশাল হলঘর। এটা পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি হেরিটেজ তকমা দিয়েছে। অনেকটা এলাকা জুড়ে এই রামমোহন স্মৃতি মন্দির। গেট দিয়ে বাইরে বেরিয়ে আবার ঠিক উল্টো দিকেই আছে রাজা রামমোহন রায় একটা লাইব্রেরি, ওটাও দেখব। আর একটা রাজা রামমোহন রায়ের স্মৃতিতে, উনি ইংল্যান্ডে মারা গেছেন ব্রিস্টলে, ওই স্মৃতিতে একটা মন্দির করা হয়েছে ঠিক ইংল্যান্ডের মতো, সেটাও আমরা দেখব। আর ওনার কাছে শুনে নেব সেই সব কথা। চলুন কথা শুনি। নিত্যব্রত মুখোপাধ্যায় রাজা রামমোহন রায়ের দৌহিত্র বংশধর, আচ্ছা, তার উত্তরসূরি। আচ্ছা, এইখানে এতে রাজা রামমোহন রায় মেমোরিয়ালটি যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু তার বাবা রামমোহনের বাড়ি নয়। রামমোহনের বাবা রামকান্ত রায়ের আদি বাস্তবিকতা এইটাই, কিন্তু সেই বাড়িটি ভবিষ্যৎ হয়ে যাওয়ার পর তখন রবীন্দ্রনাথ ঠাকুর সভাপতিতে একটা কমিটি হয়। রবি ঠাকুরের কমিটির সভাপতি হয়েছিলেন কবি সত্যনাথ কোষাধ্যক্ষ হয়েছিলেন, স্যার জেএন বাসু এই কমিটির সম্পাদক হয়েছিলেন, রবীন্দ্রনাথ বসু কলকাতা সলিসিটার ছিলেন, উনি ভূপেন্দ্রনাথ বসুর ভাইপো, যে ভূপেন্দ্র বসু কলকাতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন তৎকালে। আচ্ছা, রবীন্দ্রনাথ নকশা এঁকেছিলেন আমার স্মৃতি মন্দির কীরকম হবে, মন্দির মসজিদ গির্জা 3টে সমন্বয়ে তৈরি হবে। আচ্ছা, তা মন্দির মসজিদ হয়েছে, গির্জাটি হয়নি। আমরা এই যেখানে দাঁড়িয়ে আছি গির্জার প্ল্যাটফর্ম, এটা গির্জার প্ল্যাটফর্ম, কিন্তু অর্থভাবে হয়নি, গির্জার স্ট্রাকচারটাও হয়নি। আচ্ছা আচ্ছা, আর দেখবেন যে এন্ট্রিতেই একটা খামের গায়ে 4টে আর লেখা আছে। আচ্ছা, আরে রাজা, আরে রামমোহন, আরে রায়, শেষটা রাধানগর। রাজা রামমোহন রায় রাধানগর, রাধানগর গ্রাম, হুগলি রাধানগর গ্রাম এটা। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে ওদের যে কুলদেবতা রামমোহনের ঠাকুরদাদা বর্জুমেদ রায়, তার যে কুলদেবতা রাজরাজেশ্বর্যু,
তার দোলমঞ্চ যেটি আছে ওটাই এই রামমোহন স্মৃতি মন্দির যেটা হয়েছে নতুন করে রবীন্দ্রনাথ নকশা অনুযায়ী তার থেকে অনেক পুরনো। ওটা 1630 শতাব্দে তৈরি। আর এটা 1916 সালে ভিত্তি স্থাপক হেমলতা ঠাকুর, আচ্ছা, দেবেন্দ্র ঠাকুর স্ত্রী, দেবেন্দ্র ঠাকুরের বউ, এবং 1917 কাজ আরম্ভ হয়, 1939 কাজ সম্পন্ন হয়। আবার দুঃখের বিষয় ইতিহাস খুব আছে, সেটা হচ্ছে কি যে এই বাড়িটি কন্ট্রাক্ট দেওয়ার পর তাকে টাকা না মেটানোর ফলে তিনি নিলাম করে দিলেন। তখন নিলামে স্যার জৈন বাসু এই কমিটির যিনি সম্পাদক ছিলেন 1 লক্ষ টাকার বাইরে কিনে নেন। নিয়ে তখনকার দিনে হুগলি জেলা বোর্ড, ডিস্ট্রিক্ট বোর্ড, তার চেয়ারম্যান তারুণ মুখার্জি, উত্তরপাড়ার জমিদার বাড়ির ছেলে, তিনি জেলার মন্ত্রীও ছিলেন, ওই জেলা বোর্ডের চেয়ারম্যান ছিলেন। তাকে তিনি বললেন তোমার এটা নিয়ে নাও। হ্যাঁ, তারা তো আজকে ওটা বলে ওরে বাবরা 1 লক্ষ টাকা কোথায় পাবো আমরা দিতে, কত টাকা দিয়ে দিতে পারবো না। তখন স্যার জৈন বাসু বললেন কিচ্ছু দিতে হবে না, আমি তোমাদেরকে বিল্ডিংটা হ্যান্ডওভার করে দিচ্ছি, রামমোহন স্মৃতি মন্দিরটা হ্যান্ডওভার করে দিচ্ছি, আরও 10,000 টাকা দিচ্ছি। এই মনে একটা ডিড অফ সেটেলমেন্ট তৈরি হয়েছিল যে জেলা পরিষদ একটা ব্রহ্ম উপাসনা গৃহ করবে, একটা রামমোহন কালচার ইনস্টিটিউট করবে, রামমোহন একটা লাইব্রেরি করবে, একটা গেস্ট হাউস করবে এবং এলাকার সৌন্দর্যায়ন করবে। আর সেই সব চুক্তি অনুযায়ী একটা জেলা পরিষদ কিছুই কাজ করেনি, শুধু করেছে কি এটাকে রিপেয়ার করা, রং করা, ছাদ দিয়ে দর্শক করলে, লেখালেখি করলে, প্লাস্টার খসে পড়লে কাজকর্মগুলো করে দিয়ে চলে যাও, এটাই হলো ওদের কাজ। আচ্ছা, এইরকম 4টে রুম আছে মেন হল ছাড়া। আচ্ছা, এখানে সব, আচ্ছা এখানে সব পেন্টিং রয়েছে। আচ্ছা আচ্ছা, 4টে রুমে কি এইরকম আছে নাকি? এগুলো সব বই টই ছিল, কোথায় র্যাক ছিল। আচ্ছা, এইরকম 4টে রুম আছে, এটা হল ঘর। এইরকম সব, এই যে ওইদিকে 2টো রুম আছে, এইটা মেন হল ঘর রয়েছে। আমরা এখন এসেছি রাজা রামমোহন লাইব্রেরি ও ঠিক তার উল্টো দিকে একটা ওনার সমাধিক্ষেত্র আছে, সেই সমাধিক্ষেত্র দেখতে এবং এই দুটোর ব্যাপারে আমরা শুনে নেব ওনার দৌহিত্য বংশধর শ্রী নিত্যব্রত মুখার্জির কাছে। নিত্যব্রত মুখোপাধ্যায় রাজা রামমোহন রায়ের দৌহিত্র বংশধর, আচ্ছা, তার উত্তরসূরি। কিন্তু লাইব্রেরি একটা হয়েছে রামমোহন নামে, রামমোহন লাইব্রেরি ফাউন্ডেশন করেছে, তাতে হিরবি সল্লেখ, হ্যাঁ, তার ডিরেক্টর রামমোহন ভট্টাচার্য আমার কাছে ব্যক্তিগত আবেদন জানিয়েছিলেন, বলেছিলেন যে আমার কাছে অনেক টাকা আছে, আমি রামমোহন একটা লাইব্রেরি করতে চাই, আমাকে জায়গা দেবেন? আমার বললাম এডুকেশন দেবেন, নিয়ে রেখেছে বিশাল জায়গা রামমোহনের, কিছু করছে না, কেন দেবো না? তাকে ল্যান্ড হ্যান্ডওভার করার পর তিনি জেলা পরিষদকে 4,20,000 টাকা দিয়েছিলেন, হুগলি জেলা পরিষদকে। জেলা পরিষদ বিল্ডিংটা কমপ্লিট করে দিয়েছিল, সেইটা আছে। আর তারই সামনে রয়েছে একটা, ওই লাইব্রেরির উল্টো দিকেই রামমোহনের সমাধি মন্দির যেটা আছে ইংল্যান্ডের ব্রিস্টল শহরে আর্নসভেলে, কেমন, তা সেখান থেকে মাটি এনে তার একটা প্রতিরূপ তৈরি করা হয়েছে, রেপ্লিকা, সেটাও আপনি ওখানে গিয়ে দেখতে পাবেন। আচ্ছা, আমরা এখন যাচ্ছি হুগলি জেলা পরিষদ পরিচালিত রাজা রামমোহন রায় বসতবাটি পর্যটন কেন্দ্র। এটা রঘুনাথপুর গ্রামে আমবাগান বলে এটার পরিচিত। সতীদাহ শেষ স্মারকবেদী এখানে এখনো দেখতে পাওয়া যাবে। কিছুক্ষণের মধ্যেই আমরা এখনই পৌঁছে যাচ্ছি। গেট দিয়ে ঢুকেই বাঁ দিকে টিকিট কাউন্টার, 15 টাকা করে টিকিট কেটে ভেতরে ঢুকলাম। হুগলি জেলা পরিষদ পরিচালিত রাজা রামমোহন রায় বসতবাটি পর্যটন কেন্দ্রেতে আছে হুগলি জেলার বর্তমান খানাকুল থানার অন্তর্গত রঘুনাথপুর গ্রামে 1811 খ্রিস্টাব্দে রামমোহনের জ্যৈষ্ঠ ভাতৃবধূ অলোক মঞ্জুরির সতীদাহ ঘটনার স্মৃতিতে সতীদাহ স্মৃতিবেদী, যেখানে রাজা রামমোহন রায় 1811 খ্রিস্টাব্দে প্রথম সতীদাহ প্রথা উচ্ছেদের এখানে সংকল্প গ্রহণ করেন। আমরা এখন সেদিকেই যাচ্ছি। এই সেই হচ্ছে সতীদাহ বেদী, যেটা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে। এখানেই সেই সংকল্প হয়েছিল। আর এখানেই রামমোহনের জ্যৈষ্ঠ ভাতৃবধূ অলোক মঞ্জুরির সতীদাহ ঘটনার স্মৃতিতে সতীদাহ বেদী করেছিল। তখন রাজা রামমোহন রায় ইংল্যান্ডে ছিলেন। উনি এখানে ফিরে এসে আন্দোলন জোরদার করেন। আর এইটা হলো রাজা রামমোহনের একটা পাথরের মূর্তি, আমরা এটা দেখতে পাচ্ছি। এছাড়া আমরা এখানে যেটা দেখব সেটা হলো 1817 খ্রিস্টাব্দে রাজা রামমোহন নিজের তৈরি বাড়ি এখানে রয়েছে, কিন্তু সেই বাড়ির ছাদ নেই, সেই বাড়ি দেয়াল রয়েছে।
তার মধ্যে আমরা ওনার অস্তিত্ব, আমরা নবজাগরণের ইতিহাস যেন খুঁজে পাচ্ছি, ওনার অস্তিত্ব আমরা যেন বুঝতে পাচ্ছি, সেই দিকটা আমি একটু ঘুরে দেখছি। আর তার সংলগ্ন রয়েছে প্রাচীন আমবাগান। এই এলাকাটি আমবাগান বলেই বিশেষ পরিচিত সকলের কাছে। অনেক গাছপালা ভেতরে রয়েছে, খুবই সুন্দর লাগছে। মনে হচ্ছে রাজা রামমোহনের অস্তিত্ব আমরা এখনো দেখতে পাচ্ছি এখানে। থাকার জন্য এখানে একটা অতিথি নিবাস রয়েছে, কিন্তু খবর নিয়ে জানতে পারলাম এখনো অবধি রুম বুকিং করা হয় না। ওনারা নিজেদের কেউ এলে থাকেন, কমপ্লিট নয় ওনারা বলছেন। আমি নিত্যব্রত মুখোপাধ্যায়, রাজা রামমোহন রায়ের দৌহিত্র বংশধর। আচ্ছা, তার উত্তরসূরি। আচ্ছা, আমবাগান যেটাকে বলা হয়, রামমোহন বাবু রামকান্ত রায় তার পৈতৃক সম্পত্তি কম পেয়েছিলেন। আচ্ছা, ওনারা 7 ভাই ছিলেন, রামকান্ত, রামকৃষ্ণ, রাম, গৌরহরি, বিষ্ণুহরি, বিষ্ণুরাম করে 7 ভাই। এবার রামকান্ত দেখলেন যে তিনি মাত্র 25 বিঘে জায়গা আধার তার ভাগে পেয়েছেন। তিনি বললেন এটুকু জায়গা রাজপুরে বাস করব অনুপযুক্ত, তাই তিনি এখান থেকে 1.5 কিলোমিটার দূরে রঘুনাথপুর নাঙ্গলপাড়া গ্রামে গিয়ে 100 বিঘে জমি কিনলেন। তিনি বিশাল ইমারত তৈরি করেছিলেন সেখানে। রাজাদের বসবাসের বাড়ি, পুকুর, পুষ্করিণী, জমিদারের ব্যবস্থা, সেরেস্তা, যাবতীয় কিছু সব করেছিলেন। বিশাল এলাকা যে আমবাগান তার আমলে সৃষ্টি হয়েছিল। সেখানেতে অনেক সুমিষ্ট ভালো ভালো আম ওখানে পাওয়া যায়, যা বোধহয় ভারতবর্ষে অন্য কোনো আমবাগানে আমার তো ভালো আম পাওয়া যায় কিনা আমার জানা নেই। হ্যাঁ, তা সেইখানেতে রামমোহনকে বাবা ত্যায্যপুত্র করে যখন এই রাজনগর বাড়িতে বিতাড়িত করলেন, পৌত্তলিকতা বিরুদ্ধে কথাবার্তা রামমোহন বলতে লাগলেন, বাবার সাথে অশান্তি হলো, তখন রামমোহন ওখানে গিয়ে আলাদা একটি বাড়ি করেছিলেন পিতৃগৃহের পাশে, তাও শ্মশানভূমি, জায়গা পাচ্ছিলেন না, বাড়ি করেছিলেন। সেই বাড়িটা এখন ভাঙাচোরা দাঁড়িয়ে আছে, ওই মাথায় ছাদ নেই, দেয়ালগুলো আছে। হ্যাঁ, আর রামমোহনের বড় বৌদি তিনি অরোগমঞ্জুরি, বড় ভাই জগমোহন রায়, রামমোহন ছিলেন মেজো, মেজো রামমোহন, আর ছোট বইমাত্র হয় রামচন্দ্র রায়। 3টি বিয়ে ছিল রামকান্ত রায়। তা সেখানেতে হলো কি যে রামমোহনের বড় বৌদিকে জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে সতীদাহ করা হলো। রামমোহন তো অনেকের অনুপস্থিত, তিনি রংপুরে ছিলেন, ব্রিটিশ সিভিলিয়ান ডিগ্রির অধীনে তিনি তার দেওয়ানের চাকরি করছিলেন। আচ্ছা, ওটা কি ওই জায়গাতেই করা হয়েছিল? হ্যাঁ, ওই জায়গা পরে পার্সোনাল মুন্সিও হয়েছিলেন। আচ্ছা, ডিগ্রি কাছে রামমোহন ইংরেজি শিক্ষা শুরু। ওইখানে একটা জায়গা আছে না, রাজা রামমোহন সেই সংকল্প করেছিল যাতে না বেদি আছে, সতীদাহ বেদি। আচ্ছা, আমার আজকে টোটাল ঘোরাটা কমপ্লিট হলো। এই টোটো নিয়ে আমি ঘুরেছি। এই দাদার ফোন নাম্বারটা নিয়ে নিচ্ছি, একটু নাম বলো। সমীর ভট্টাচার্য। আচ্ছা, ফোন নাম্বার যদি কিছু থাকে। 7699735083। আরেকবার 7699735083। আমি খুব সুন্দরভাবে ঘুরেছি। এখানে রামমোহন রায়ের 2টো জিনিস আছে, ওই একটা হচ্ছে বসতবাটি আর আরেকটা হচ্ছে ওই বেদিটা, ঘণ্টেশ্বর। হ্যাঁ, আর ঘণ্টেশ্বর শিব মন্দির, আর তার সঙ্গে রত্নাবলী একটা কি সতীপীঠ আছে। সব কিছু ঘুরে এখানে আমি ড্রপ নিয়েছি। আপনারা যারা কলকাতা থেকে আসবেন তারা আগে থেকে এনার সঙ্গে যোগাযোগ করে নিলে বাস থেকে নামার পর এনাকে পেয়ে যাবেন। চারদিকে ইনি ঘুরিয়ে টুরিয়ে আবার এখানে নামিয়ে দেবেন। ওনার ফোন নাম্বার দেওয়া রইল। আমি খুব ভালোভাবে ঘুরেছি, ছবি তুলেছি, ভিডিও তুলেছি, আমার কোনো অসুবিধা হয়নি। তো এনার নাম্বারটা আমি দিয়ে দিয়েছি, আবার দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, এনার সঙ্গে যোগাযোগ করে নেবেন। সবকটা জায়গা দেখে শ্রী শ্রী গোপীনাথজিউয়ের মন্দিরে ফিরে এলাম ভোগ প্রসাদের জন্য, কিন্তু এখানে এসে লক্ষ্য করলাম যে দুপুর 2টোর আগে কোনো ব্যাচ বসবে না, তাই অপেক্ষা করতে হবে।
দিদিভাই আমরা ওয়েট করে দিকে সাইড করে একটা খাড়ে চলে যান ওই সাইডে চলে যান। এখন ঘড়িতে দুপুর 2টো বাজে। সবাই কুপনগুলো হাতে নিয়ে দাঁড়ালাম ভোগ প্রসাদের জন্য। ওই দূরের রুমের মধ্যে খাওয়া হবে। প্রসাদ একটু দাঁড়িয়ে পরিষেবা এখানে যা অনুযায়ী আমরা যাচ্ছি। এটা হলো ডাল। ছোলা একটু দিন। হ্যাঁ দুপুরের ভোগ প্রসাদ খাওয়া হয়ে গেছে। এবার তারকেশ্বর যাওয়ার বাস ধরতে হবে, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমি এখানেই শেষ করলাম আমার 2টি পর্বে খানাকুল পরিক্রমা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার এই রকম ব্লগ খুব তাড়াতাড়ি।